আজকে একটি এমন টপিক নিয়ে এসেছি যা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা একটা কথা খুবই শুনি যে জিরো কার্বন পলিসি পৃথিবীর বিভিন্ন দেশ এটি গ্রহণ করছে। চলুন আজকে জেনে নিই এই জিরো কার্বন পলিসি এবং এর সঙ্গে রিলেটেড শক্তি উৎপাদনের বিভিন্ন পদ্ধতির বিষয়ে। আমরা শক্তি উৎপাদনের পদ্ধতি বলতে জানি দুই রকম: অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তি। এবার অনবীকরণযোগ্য শক্তিগুলো হলো এমন যা পুনরায় ফিরে পাওয়া যায় না, যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। এই অনবীকরণযোগ্য শক্তিগুলির ব্যবহারের ফলে আমাদের পরিবেশে বিভিন্ন বিভিন্ন দূষক পদার্থ ছড়িয়ে যায়। যেমন কয়লার ব্যবহারের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, ছোট কার্বন কণা এইগুলি ছড়িয়ে যায়, বা কার্বন মনোক্সাইডও কিছু ক্ষেত্রে ছড়িয়ে যায় যদি কয়লার দহন সম্পূর্ণ না হয়। পেট্রোলিয়ামের থেকে পাওয়া বিভিন্ন তেল, যেমন পেট্রোল, ডিজেল বা আরও ভারী তেল, এর দ্বারাও কিছু দেশে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এগুলির দহন করার ফলে অসম্পূর্ণ দহনের কারণে সৃষ্ট হাইড্রোকার্বন এবং এর মধ্যে থাকা দূষক হিসেবে থাকা বিভিন্ন সালফারের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মেশে। যদিও প্রাকৃতিক গ্যাস অতটা দূষণ ঘটায় না, বা প্রায় দূষণ ঘটায় না বললেই চলে। কিছু ক্ষেত্রে সামান্য কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে, কিন্তু এই তিনটি হলো অনবীকরণযোগ্য শক্তি। অর্থাৎ পৃথিবীতে এদের ভাণ্ডার সীমিত, একদিন না একদিন শেষ হয়ে যাবে। ফলে যদি কোনো দেশ বা পৃথিবীর সকল দেশ এদের ওপর নির্ভর করে থাকে, তাহলে একদিন আমাদের কাছে কোনো পেট্রোলিয়াম থাকবে না, না থাকবে প্রাকৃতিক গ্যাস, না থাকবে কয়লা। তাই আমাদের শক্তির আরও কিছু উৎসের দিকে এগোতে হবে। এইখানেই প্রসঙ্গ আসে নবীকরণযোগ্য শক্তি। বলা হয় নবীকরণযোগ্য শক্তি কোনোদিন শেষ হবে না। হয়তোবা এক অর্থে কথাটি সঠিক, কারণ নবীকরণযোগ্য শক্তিগুলি আমরা পাই যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, পৃথিবীর আভ্যন্তরীণ তাপ থেকে যে শক্তি উৎপন্ন হয় তা থেকে জিওথার্মাল শক্তি বা জিওথার্মাল এনার্জি, জোয়ার ভাটার শক্তি, এবং হাইড্রো প্লান্ট হাইড্রো ইলেকট্রিক ড্যাম থেকে যে জলবিদ্যুৎ পাই। এইগুলি এইগুলিকে কেন বলা হয় শেষ হবে না, তার কারণ সূর্যের মৃত্যু হতে বহু দেরি, তার আগে হয়তো পৃথিবী থেকে মানব সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই এক অর্থে বলা যায় এইগুলি কখনো শেষ হবে না। বায়ু প্রবাহ চলবে যতদিন পৃথিবী আছে, যতদিন বায়ুমণ্ডল আছে। একই অর্থে জলপ্রবাহ এবং পৃথিবীর গভীর অংশ বা পৃথিবীর কোর যতদিন উত্তপ্ত আছে, ততদিন জিওথার্মাল এনার্জিও আমরা পাবো। তাই এইগুলি নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ এক অর্থে কোনোদিন শেষ হবে না। সবার প্রথমে আমরা জানবো সৌরশক্তির ব্যাপারে। সৌরশক্তিকে সংগ্রহ করতে দিনের বেলা বা রোদ্দুরে সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করা হয়, এবং তার দ্বারা পরে সূর্যাস্তের পর বিভিন্ন কাজে সেই বৈদ্যুতিক শক্তিকে ব্যবহার করা হয়। বৃহৎ অর্থে ব্যবহার করতে গেলে এই শক্তিকে সঞ্চয় করতেই সবথেকে বড় সমস্যা, কারণ সূর্য থাকে দিনের বেলা আর শক্তির চাহিদা তুঙ্গে ওঠে সন্ধ্যার পর। তাই এটি এর একটি ড্রব্যাক বা একটি অসুবিধা। যদি আমরা কোনোভাবে এই শক্তি সঞ্চয় করতে পারি, তাহলে হয়তো পৃথিবীর অর্ধেক শক্তি সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় আসি জলবিদ্যুতে। তাপবিদ্যুতের পর নবীকরণযোগ্য শক্তির মধ্যে জলবিদ্যুৎ সর্বসেরা। এটি কিভাবে প্রস্তুত করা হয়? কোনো নদী জল যখন প্রবাহিত হয় উপর থেকে নিচের দিকে,
তখন সেই জলের গতিতে যদি টারবাইন ঘোরানো হয়, তার দ্বারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটিকে বাঁধ নির্মাণের দ্বারা করা হয়। খুব সরলভাবে একটি বাঁধ নির্মাণের দ্বারা জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার একরকম বিশেষ প্রকার জলবিদ্যুৎ তৈরি করার বাঁধ তৈরি করা যায়, যেখানে দিনের বেলা যখন শক্তির চাহিদা কম, তখন টারবাইনের সাহায্যে পাম্প ঘুরিয়ে জলকে স্টোর করা হয়, আর রাত্রিবেলা সেই স্টোর করা জলকে ছেড়ে শক্তি চাহিদাকে পূরণ করা হয়। এরপর আসবো আমরা বায়ু শক্তিতে। দেখো বন্ধুরা, বায়ু প্রবাহ হয়তো কখনো বন্ধ হয় না, কিন্তু সব সময় উপযুক্ত গতির বায়ু পাওয়াও যায় না, কারণ বায়ুর একটি নির্দিষ্ট গতি না থাকলে তা টারবাইনকে বা বায়ুকলকে ঠিকমতো জোরে ঘোরাতে পারবে না, ফলে উপযুক্ত শক্তি পাওয়া যাবে না। আর বায়ু প্রবাহের গতিবেগও কিন্তু অনির্দিষ্ট, সবসময় এক থাকে না। তাই বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে উঁচু পাহাড়ি অঞ্চলে বা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে যেখানে বায়ুপ্রবাহ তীব্র, সেখানেই একমাত্র সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই টারবাইনগুলি, বায়ুশক্তি গ্রহণের যে টারবাইনগুলি, এইগুলো লাগানোর যে মূল্য বা কস্ট, সেইগুলো কিন্তু খুব বেশি, অর্থাৎ প্রাথমিক খরচা কিন্তু খুব বেশি। এরপর রক্ষণাবেক্ষণের খরচা খুব একটা বেশি নয়, কিন্তু প্রাথমিক খরচ বেশি হয়, এতে অনেক ইনভেস্ট করতে হয়। এরপর আমরা জানব একটু কম প্রচলিত, সেটি হচ্ছে জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি হচ্ছে আমাদের ভূগর্ভ গরম, সেই গরমের কারণে কিছু কিছু জিওথার্মাল ভেন্ট, যেখানে পৃথিবীর ভূত্বক দুর্বল, সেখান দিয়ে সেই উষ্ণ উষ্ণতা বা তাপ বেরিয়ে আসে। সেই সব জায়গায় সেই তাপকে কাজে লাগিয়ে কিন্তু জিওথার্মাল এনার্জি দ্বারা বিদ্যুৎ প্রস্তুত করা যায়। যেমন কোনো জায়গায় যেখানে এই রকম পৃথিবীর ভূত্বক দুর্বল, সেখানে পাইপের দ্বারা জলকে ভূগর্ভে পাঠানো হয়। এরপর সেই জল যখন গরম হয়ে উচ্চ চাপযুক্ত হয় এবং বাষ্প তৈরি হয়, তাকে অন্য পাইপের দ্বারা বাইরে নিয়ে আসা হয়। এই দ্বিতীয় পাইপটি দিয়ে যখন জল ও বাষ্প দ্রুত গতিতে আসে, সেখানে টারবাইন লাগানো থাকলে তার দ্বারা টারবাইন ঘোরে এবং বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু এরও একটি লিমিটেশন আছে। যেসব জায়গায় একমাত্র পৃথিবীর ভূত্বক দুর্বল, সেই সব জায়গা থেকে এই শক্তি আহরণ সম্ভব, কারণ অন্য সমস্ত জায়গায় পৃথিবীর ভূত্বক এতটাই মোটা ও এতটাই গভীর পর্যন্ত আমাদের গর্ত করতে হবে এনার্জি সংগ্রহ করতে বা শক্তি সংগ্রহ করতে, যে সেটা আমাদের ব্যয়ের সাথে পোষাবে না। এরপর আসবো জোয়ার ভাটার শক্তি। সমুদ্রে ঘেরা যেসব দ্বীপরাষ্ট্র, যেমন জাপান, ছোট একটি দেশ এবং সমুদ্রের অনেক অংশ এর ঘিরে রয়েছে, এই দেশে কিন্তু জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ জোয়ার ভাটার ফলে জলতল ওঠে এবং নাবে। এছাড়াও ঢেউয়ের কারণেও জলতল ওঠে ও নাবে। এই জলতল ওঠা ও নামা, এই যে শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এছাড়া আরও একটি বিশেষ প্রকার বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটি খুব ছোট ক্ষেত্রেই কাজে লাগে। সেটি হলো, যে সমস্ত জনবহুল রাস্তায় লাইট জ্বলে, সেই সমস্ত রাস্তায় মানুষের পায়ের চাপের দ্বারা বিদ্যুৎ উৎপাদন। অর্থাৎ সেখানে এমন কিছু কিছু আধুনিক মেশিন লাগানো থাকে যা বিদ্যুৎ উৎপাদন করে, তার উপর মানুষের পা পড়লে এই বিদ্যুৎ কাজে লাগে সেই রাস্তারই বেশিরভাগ অংশকে আলোকিত করতে। এর ফলে কি হয়, আমাদের যে বিদ্যুৎ বাড়তি খরচ হয় রাস্তার আলোগুলিকে জ্বালিয়ে রাখতে, তা করতে হয় না। এবং যদিও বা অনবীকরণ শক্তির ওপর নির্ভরশীল এখনও পৃথিবীর বহু অংশ, এইভাবে বিদ্যুৎ উৎপাদন করলে অনবীকরণযুক্ত শক্তিগুলির ওপরে চাপ কম পড়ে, ফলে এইগুলির কিন্তু আরও বহুকাল ব্যবহার করা সম্ভব হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরদিন আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।